সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এনসিএল টি-20টা শুরু হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টাতে, এবং কয়টা ভেন্যুতে হবে, কোন ভেন্যুতে হবে, এই ব্যাপারগুলো একটু অনিশ্চয়তা ছিল। যদিও আমরা আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে জানিয়ে আসছিলাম যে 3টা ভেন্যুতে এবারের এনসিএল টি-20 টুর্নামেন্টটা হবে, যেখানে ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে যে সিলেট, রাজশাহী এবং বগুড়াকে। কিন্তু যে জিনিসটা হয়েছে যে কয়েকদিন আগে আকরাম খান যখন বললেন যে চট্টগ্রামকে ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেটা একটা চূড়ান্ত হয়ে গেছে। আর একটা ভেন্যু কোনটা হবে সেটা এখনও নিশ্চিত না। এটা যখন বললো তখনই একটা কনফিউশন তৈরি হয়ে গেল যে আসলে 3টা ভেন্যুতে হবে নাকি 2টো ভেন্যুতে এবারে এনসিএল টি-20 টুর্নামেন্টটা হবে। কিন্তু শেষ পর্যন্ত বিসিবি ওই 2টা ভেন্যু থেকে সরে এসেছে এবং আকরাম খান নিশ্চিত করেছেন আজকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যে 3টা ভেন্যুতেই হচ্ছে, যেমনটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম কয়েকদিন আগে, যে রাজশাহী, বগুড়া এবং সিলেটে। অর্থাৎ এই 3টা ভেন্যু, কিন্তু 4টা মাঠ। যেহেতু সিলেটে যেহেতু একসাথে 2টা ভেন্যু আছে, সেখানে আমরা ওইখানে 2টা মাঠ আছে, ওই 2টা মাঠকে ব্যবহার করা যেতে পারে। এখন এখানে আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে এবারে যে টুর্নামেন্টটা হবে এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল একটু দিবারাত্রি করার পরিকল্পনা করছে, যাতে করে মানুষের দর্শকদের যদি একটু আগ্রহ বাড়ানো যায়, টুর্নামেন্টটাকে একটু যে ছড়িয়ে দেওয়ার যে একটা ব্যাপারটা, সেটার কারণে কিন্তু ওই পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি বগুড়া এবং রাজশাহীতে খেলা দেওয়ার মূল কারণটাই হচ্ছে যে ক্রিকেটটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়া। আমিনুল ইসলাম বুলবুল যখন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন, তার প্রথম প্ল্যানটাই ছিল যে সারা দেশে তিনি ক্রিকেটটা ছড়িয়ে দিতে চান, এবং সেটার জন্য তিনি বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছেন। এবং আমরা কয়েকদিন আগে দেখি সাউথ আফ্রিকা ইমার্জিং এবং বাংলাদেশ ইমার্জিং দল যখন রাজশাহীতে খেলেছে, তখন দর্শকদের আসলে কী ধরনের আবেগ কিংবা খেলা দেখার প্রতি যে একটা আগ্রহ থাকে, সেই ব্যাপারগুলো আমরা একটু লক্ষ্য করেছিলাম, এবং বিসিবি নিশ্চিতভাবেই সেই ব্যাপারগুলো খেয়াল করেছে। এবং বগুড়াতে যদি অনেক দিন ধরে খেলা হচ্ছে না মিনস হচ্ছে যে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। অনেক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে, মাঝে আমরা বেশ কিছু ক্যাম্প করতে দেখেছি, এবার ক্রিকেট ফিরছে, সেটা অবশ্যই উত্তরাঞ্চলের কিংবা বগুড়ার মানুষদের জন্য একটা বড় ব্যাপার হবে। এখন যে জিনিসটা হচ্ছে যে এই টুর্নামেন্টের আগে অনেকগুলো প্রশ্নই ছিল। আপনি বরিশালের যে ডিভিশন ছিল এটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে, যে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বের ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো সলভ করার বিসিবি কিন্তু চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি কিছু সুযোগ সুবিধা বাড়ানোরও চিন্তা করছে। যে জিনিসটা হচ্ছে যে গতবার আমরা দেখেছি যে যেহেতু 8টা দল হুট করে একটা টুর্নামেন্ট শুরু হয়ে গেছিলো গত বছরের ডিসেম্বরে, সেই কারণে অনেক কিছুরই আসলে পরিকল্পনা, প্রস্তুতি, সেই ব্যাপারগুলো ছিল না। কিন্তু এবার সেই জায়গাগুলোতে একটু নজর দেওয়ার চেষ্টা করেছে টুর্নামেন্ট কমিটি, বিশেষ করে আকরাম খানের নেতৃত্বাধীন কিংবা মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন যে একটা টিম আছে, সেই টিমটার নজর দেওয়ার চেষ্টা করেছে। তাদের একটা পরিকল্পনা হচ্ছে যে গতবার যেহেতু ওই অল্প সময়ের মধ্যে খেলার কারণে একজন একটা হেলমেট দিয়ে খেলেছে, এবার আর সেটা করা যাবে না। যেহেতু আপনি এই টুর্নামেন্টটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান, একটু গ্লোবালাইজ করতে চান, ভালো মানের টুর্নামেন্ট করে তুলতে চান, সে কারণে বিসিবির প্ল্যান হচ্ছে যে 8টা ডিভিশন যেহেতু থাকবে বা 8টা দল যেহেতু থাকবে, 8টা দলকেই তারা এই হেলমেট প্রোভাইড করবে। একটা দলের জন্য এক রকম বা এক কালারের বা এক ডিজাইনের কিছু থাকতে পারে, সেটা জানি না সেটা কেমন হবে। এটা আমরা হয়তো বিসিবি যখন পাবলিক করবে বা পাবলিশ করবে তখন আমরা হয়তো বলতে পারবো। তার আগে আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা ব্যাপার। কারণ হচ্ছে যে একটা টুর্নামেন্টের অনেক কিছু ডিপেন্ড করে আপনার ওই আয়োজনটা কেমন কিংবা দেখতে কেমন লাগছে, লুকস অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই ক্ষেত্রে যদি এই হেলমেটের একটা ব্যাপারটা যদি সুরাহা করা যায়, সেটা একটা ভালো দিকই হবে। পাশাপাশি কিন্তু ক্রিকেটারদের বেতন কিংবা ম্যাচ ফি, সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু একটা প্রাথমিক আলোচনা হয়েছে। যতটুকু আকরাম খান এখন নিশ্চিত করেছেন যে আজকে কথা বলার সময়, যে গত বছর যারা খেলেছেন এনসিএল টি-20তে তাদেরকে ম্যাচ ফি দেওয়া হচ্ছে 25,000 টাকা, এবার সেটাকে একটু বাড়িয়ে নেওয়া হচ্ছে, 15,000 টাকা বেড়ে গেছে, সেটাকে এখন 40,000 টাকা করা হচ্ছে। অর্থাৎ এই যে সেপ্টেম্বরের টুর্নামেন্টটা শুরু হচ্ছে মাঝামাঝি সময়টাতে, এই টুর্নামেন্টে যে ক্রিকেটাররা খেলবেন বা যারা অন্তর্ভুক্ত থাকবেন ক্রিকেটারদের ভিতরে, তারা প্রতি ম্যাচের জন্য 40,000 করে টাকা পাবেন। এটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা ইনিশিয়েটিভ। কারণ আপনি যখন দেখুন, আপনি প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু অন্তত 7টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। আপনি যদি প্রত্যেকটা ম্যাচ খেলেন আর কি, কারণ আপনার তো একাদশে থাকার ব্যাপার আছে, স্কোয়াডে থাকার ব্যাপার আছে, সেই হিসেবে আপনি ধরে নিতে পারেন যে 7টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। 7টা ম্যাচ আপনি 4 7 28 প্রায় 3 লাখ টাকা পাচ্ছেন এই 10-15 দিন একটা টুর্নামেন্টে। এটা হয়তো আপনি
যদি আর একটু বড় পরিসরে চিন্তা করেন সেটা হয়তো অনেক বেশি টাকা না, কিন্তু একটা টুর্নামেন্ট খেলে আপনি 3 লাখ টাকা পাচ্ছেন, একটা আপনার প্রস্তুতির একটা ব্যাপার হচ্ছে। এই টুর্নামেন্টে খেলার কারণে আপনি বিপিএল একটা ভালো দল পেতে পারেন, ভালো একটা পারিশ্রমিক পেতে পারেন, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার হিসাবে থাকবে, যেহেতু এই টুর্নামেন্টের পরে বিপিএলের ড্রাফটটা হবে। এর পাশাপাশি কিন্তু ওই প্রথম শ্রেণীর যে এনসিএল টুর্নামেন্টটা হয় সেখানে কিন্তু বেতন বাড়ানো হচ্ছে, কারণ এখানে 3টা ক্যাটাগরিতে অনেকজন ক্রিকেটারই লিস্টেড আছেন। সেখানে এই ক্যাটাগরিতে যারা ছিলেন তারা 35,000 টাকা বেতন পেতেন মাসে, এখন সেটাকে করা হচ্ছে 40,000 টাকা, এবং বি ক্যাটাগরিতে যারা ছিলেন তাদেরকে 30 থেকে 35,000, সি ক্যাটাগরিতে যাদের 25,000 টাকা বেতন ছিল তাদেরকে 30,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবং জিনিসটা হচ্ছে যে একটা জায়গায় অবশ্য তাদের বেতন বাড়েনি, সেটা হচ্ছে বেতন মিন্স হচ্ছে ম্যাচ ফি বাড়েনি। আগে যেমন 75,000 টাকা ছিল, এবারও কিন্তু ওই 75,000 টাকায় থাকছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই হচ্ছে এনসিএল নিয়ে আমার আলোচনা। আপনি আরেকটা জিনিস যদি প্রশ্ন করতেন শেষ দিকে এসে, যে চট্টগ্রামে যে আলোচনাটা শুরু করেছিলাম, চট্টগ্রামে হওয়ার কথা ছিল সেটা কেন হয়নি, তার একটা বড় কারণ যে ওই টুর্নামেন্টটার বা এই টুর্নামেন্টে চট্টগ্রামে যে মাঠটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিলো সেটা হচ্ছে এমএ আজিজ স্টেডিয়াম। সেখানের সবচেয়ে বড় যে সমস্যাটা, অনেক দিন ধরে ক্রিকেট টুর্নামেন্টটা সেভাবে হয় না, ক্রিকেট খেলা হয় না, আন্তর্জাতিক ক্রিকেটও হয় না, সে কারণে উইকেটটা আসলে কেমন হয় সেটা একটা বড় প্রশ্ন। কারণ এই টুর্নামেন্টের কিন্তু বিসিবির একটা প্ল্যান হচ্ছে যে এনসিএল টি20 টুর্নামেন্টে এমন একটা উইকেট দিবে যেটা টি20-র জন্য একদম আদর্শ মানের উইকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেমন উইকেট থাকে সেই মাপের একটা উইকেট দিতে চায়, কিন্তু এমএআরজি যে সেই ধরনের উইকেট পাওয়া যাবে না। পাশাপাশি একটা বড় ব্যাপার হচ্ছে যে তারা যদি সিলেটের মতো, সিলেটে যেটাকে দিবারাত্রি করার চেষ্টা করে পরিকল্পনা আছে, সেটা তাদের চট্টগ্রামের প্ল্যান ছিল, কিন্তু ওই ফ্লাড লাইট ইস্যুটা একটা বড় সমস্যা ছিল। আপনি যদি চট্টগ্রাম এমার্জেন্সি করতে চান, উইকেট পরিবর্তনের ব্যাপার আছে, কিংবা ফ্লাড লাইট আবার নতুন করে লাগানোর ব্যাপার আছে, অনেক কিছুই আপনাকে পরিবর্ধন করতে হবে। সে কারণে কিন্তু তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আমার কাছে মনে হয় যে এবারের এনসিএলটা আমরা গতবার যেমন দেখেছি তার চেয়েও আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে বলে আমার কাছে মনে হয়। দর্শক, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে বিসিবি যে এখন পর্যন্ত ইনিশিয়েটিভগুলো নিয়েছে, যে ধরনের পরিকল্পনা করছে, সেই হিসাবে এনসিএল টি20টা কেমন হতে পারে, অথবা বিসিবি আরও কোন কোন দিকগুলোতে নজর দিতে পারে বলে আপনার মনে হয়, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।